All right. So today we will be discussing on family planning. আমাদের যে ডেমোগ্রাফিটা নিয়ে আলোচনা করার কথা ছিল, এই ডেমোগ্রাফিটা আমি হয়তো আগামীকালকে সামনাসামনি করবো, কারণ আমি ডেমোগ্রাফির যে লেকচারটা প্রস্তুত করছিলাম ওটা পুরোপুরি হয়ে ওঠেনি, অ্যারাউন্ড 50% হয়েছে। এই কারণে ওটা আপাতত আমি আজকে করছি না, তবে ফ্যামিলি প্ল্যানিংটা পুরোটা শেষ করে ফেলি। হ্যাঁ, আচ্ছা। ফ্যামিলি প্ল্যানিং এটা হচ্ছে সংজ্ঞা, আমাদের বইতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে সংজ্ঞা আছে, বাট এই সংজ্ঞার ব্যাপারে বিবিধ প্রশ্ন বা কথাবার্তা থাকে। যেহেতু তোমাদেরকে আমি সংজ্ঞা নিয়ে বলে দিয়েছি যে সংজ্ঞা নিয়ে আমরা কাউকে ডিস্টার্ব করব না। কোনো টিচার এসে যদি সংজ্ঞা ধরেও, যদি পড়ে থাকো যতটুকু পারলে পড়বে, আর না পারলে বলবে যে মনে নেই, আর আমার কথা বলে দেবে যে আমি বলে দিয়েছি সংজ্ঞা নিয়ে অত কিছু করা হবে না, ব্যাস, তারপরে আমি বুঝবো সেটা। এখানে যেটা বলছে, a way of living, thinking and living that is adopted voluntarily upon the basis of knowledge, attitude and responsible decision by individuals. আমি জানি না ইন্ডিভিজুয়ালি কি করে ফ্যামিলি প্ল্যানিং করে, বাট ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সংজ্ঞা, and couples in order to promote the health and welfare of the family group and thus contribute effectively to the social development of the country. এখানে যদিও বলা হচ্ছে যে এটা ভলান্টারিলি অ্যাডপ্ট করতে হবে, বাট এটার জন্য অ্যাডভোকেসি হয়, এটার জন্য অ্যাক্টিভ ইনপুট হয়, হোয়াটএভার। অবজেক্টিভ কি, আমরা চাচ্ছি না কোনো আনওয়ান্টেড বার্থ হোক, এবং আমরা চাই যে bring about wanted birth, to regulate the intervals between the pregnancies, control the time at which births occur in relation to the age of the parents, and to determine the number of children in the family. These are the objectives of family planning. Couples bolte আমরা বুঝি যে একটা হচ্ছে যে eligible couple, এটা হচ্ছে যারা currently married এবং wife is in the reproductive age. Our target couple হচ্ছে usually who have had 2 to 3 living children. তাদেরই ক্ষেত্রে মোটামুটি ফ্যামিলি প্ল্যানিংটা টার্গেটেড হয়। তাহলে এখানে যখন আমি টার্গেটেড বলছি, সেক্ষেত্রে সেই আগের সংজ্ঞাটার উপরেই কোয়েশ্চেন চলে আসে যে ভলান্টারিলি তো আর থাকছে না এখানে, যেহেতু টার্গেটেড হচ্ছে, হোয়াটএভার। কাপল ইয়ার্স প্রোটেকশন, এটা একটা সংজ্ঞা, কখনো কখনো শর্ট নোটে আসে পরীক্ষায়, সেজন্যই এটা জাস্ট আমি দিয়েছি। estimated protection provided by the family planning methods during a 1-year period, এটাকে বলা হচ্ছে couple years protection. It's the percentage of eligible couples effectively protected against the childbirth by one or the other approved methods of family planning. It includes the permanent methods and the lactational amenorrhea methods. Quantity of each method distributed to clients times conversion factor to yield an estimate of the duration of contraceptive protection. এগুলো হচ্ছে যে জাস্ট শুধু শর্ট নোট, ভাইভাতেও খুব একটা ধরে না, একদম অলমোস্ট না ধরার মতোই। ওকে, এখানে দেখো আরেকটা শব্দ আছে কন্ট্রাসেপটিভ প্রেভালেন্স রেট। এটা একটা এরিয়ার বা একটা দেশের হেলথ এবং women's empowerment-এর একটা ইন্ডিকেটর হিসেবে কাজ করে। The percentage of women who are currently using or whose sexual partners is currently using at least one method of contraception, regardless of the methods is being used. Usually reported for married or in union women at 15 to 49 years of age. বাংলাদেশে বর্তমানে সিপিআর 2021-এ যেটা আমি চেক করেছিলাম 62 ছিল কন্ট্রাসেপটিভ প্রেভালেন্স। এর সাথে আরো একটা টার্ম আমরা অ্যাডভান্স লেভেলে যোগ করি, সেটা হচ্ছে কন্ট্রাসেপটিভ অ্যাকসেপ্টেন্স রেট। আচ্ছা, তোমরা ক্লাসের পরে একটু মনে করো তো
ওই যে তোমাদের মনে হয় গ্রুপে একটা প্রশ্ন ছিল জি স্কোর পার্সেন্টাইল। আচ্ছা ঠিক আছে, আমরা ওটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ওকে, কন্ট্রাসেপটিভ মেথডস কি কি? একটা হচ্ছে যে these are the preventive methods to help women avoid the unwanted pregnancies. Methods spacing and terminal. Spacing method কি কি? Barrier, intrauterine devices, hormonal, post-conceptional and miscellaneous. Terminal methods, female and male sterilization. Barrier methods এর মধ্যে physical and chemical methods. অনেক সময় পরীক্ষার হলে শুধু ক্লাসিফিকেশন ধরে, কখনো কখনো এখান থেকে সামনে যেটা যায় সেটা হচ্ছে যে হয়তো ক্যালকুলেট করতে পারে। ওই ক্যালকুলেশনটাই মেইনলি ইম্পর্টেন্ট, আদারওয়াইজ অন্য গুলো এখানে জাস্ট ওভারঅল একটা বেসিক আইডিয়াটা নিয়ে রাখলেই হলো। অ্যাডভান্টেজ কি ব্যারিয়ার মেথডস এর মধ্যে? যে অ্যাবসেন্স অফ দ্য সাইড এফেক্টস অ্যাসোসিয়েটেড উইথ দ্য পিল and IUD, protection from sexually transmitted diseases, a reduction in the incidence of PID, and possibly some protection from the risk of cervical cancer. IUCD, intrauterine contraceptive device, দুই রকমের। আগে প্রথমে যেটা এসেছিল সেটা ছিল নন মেডিকেটেড, এখন এসছে মেডিকেটেড। তারও আবার ভিন্ন ভিন্ন জেনারেশন, সেকেন্ড এবং থার্ড জেনারেশন দুটোই মেডিকেটেড। এগুলো হচ্ছে যে কপার টি, আর থার্ড জেনারেশন হচ্ছে হরমোন রিলিজিং আইউডি। এটা কপার টি অলরেডি তোমাদের যেহেতু এগুলো ফ্যামিলি প্ল্যানিং মেথড পড়িয়ে দেওয়া হয়েছে তোমাদের, তোমরা যে ডে ভিজিটে গিয়েছো, এই জন্য আমরা এখানে আর ডিটেইলে যাচ্ছি না, শুধুমাত্র নামগুলো জানলেই হবে। এবং মেকানিজম অ্যাকশন কখনো কখনো আইইউসিডি শর্ট নোটে আসে, শুধুমাত্র মেকানিজম অ্যাকশনটা আমাদেরকে জানলেই চলবে। যে সে প্রথমে একটা ফরেন বডি রিঅ্যাকশন করে, আর তারপরে সেলুলার এবং বায়োকেমিক্যাল চেঞ্জ হয় এন্ডোমেট্রিয়াম, এবং that impairs the viability of the gamete, so it reduces fertilization. Medicated IUD যেগুলো, সেগুলো কপার টি করে কি, যে সে একই কাজ, ইউটেরাসের সেলুলার বায়োকেমিক্যাল চেঞ্জ করে, এর ফলে সার্ভাইকাল যে মিউকাস কম্পোজিশনটা পাল্টিয়ে যায়, এবং যখনই পাল্টিয়ে যায় স্পার্ম মোটিলিটি এফেক্টেড হয়, ক্যাপাসিটেশন এবং সার্ভাইভালে তখন সমস্যা দেখা যায়। হরমোন রিলিজিং গুলো তারা সার্ভাইকাল মিউকাসের ভিসকাসিটি বাড়িয়ে দিলে তখন স্পার্ম পেনিট্রেশনটা হয়ে ওঠে না। এখানে হাই লেভেল অফ প্রজেস্টেরন থাকে এন্ডোমেট্রিয়ামে, এবং যখনই প্রজেস্টেরনের পরিমাণ বেড়ে যায় তখন কন্ডিশনটা ফেভারেবল থাকে না। টাইমস অফ ইনসারশন, এটা ওই যে বললাম যে শর্ট নোট আসলে তখনই আমাদের লিখতে হয় within the 5 days of beginning of menstruation, or before insertion must confirm that the acceptor is not pregnant. Just যেহেতু টিয়ের মতো ইনসার্ট করে প্লাঞ্চটা পুশ করলে তখন এটা সেট হয়ে যায়, এবং কাট সেকশন অফ দ্য ইউটেরাসে এভাবে দেখানো হচ্ছে কিভাবে দেওয়া হয়। ডিউরেশন অফ প্রোটেকশন, কোনোটা 3 বছরের জন্য, কোনোটা 5 বছরের জন্য, এবং 10 বছরেরও এখন নতুন এসছে, তাও অনেকদিন হয়ে গিয়েছে। এটাই বাংলাদেশে বেশি ব্যবহার করা হয়। আইডিয়াল ক্যান্ডিডেট ফর IUCD কারা? Who gave birth of at least one child, who has no history of pelvic disease, has a normal menstrual period, willing to check the IUCD tail, and has access to follow-up and treatment যদি কোনো potential problem আসে, হচ্ছে is a monogamous relationship. Contraindications হচ্ছে absolute contraindications, যদি আমরা সাসপেক্ট করি প্রেগন্যান্সি, pelvic inflammatory disease, vaginal bleeding of undiagnosed etiology, CS cervix, uterus, or any NESA, pelvic tumor, history of ectopic pregnancy. আরো কন্ট্রাইন্ডিকেশনস আছে যেগুলো রিলেটিভ, সেগুলো হচ্ছে যে অ্যানিমিয়া থাকলে, মেনোরেজিয়া থাকলে, হিস্ট্রি অফ পিআইডি থাকলে, পোরলেন ডিসচার্জ থাকলে, ইউটেরাইন ডিস্টরশন থাকলে, আর আনমোটিভেটেড পারসনের জন্য দেওয়া হবে না। এগুলো হচ্ছে জাস্ট ইউটেরাসের সাথে অ্যাডনেক্সার পার্ট গুলো বোঝানো হয়েছে। এগুলো বিভিন্ন
congenital anomaly থাকলে কি ধরনের ইউটেরাস, এগুলো তোমরা গাইনোকোলজিতে যখন যাবে তখন পড়বে। এখানে আমরা পাবলিক হেলথে এত ডিটেইলে যাব না, জাস্ট ছবি দিয়ে দেওয়া হয়েছে আইডিয়ার জন্য। সেকেন্ড জেনারেশন যেটা কপারটি, দেখা গিয়েছে যে খুব ভালো সাকসেস, লো এক্সপলশন রেট, লোয়ার ইনসিডেন্স অফ সাইড ইফেক্টস, easier to fit even in nulliparous women, and better tolerated, increase the contraceptive effectiveness, are effective as postpartum contraceptives. Third generation, এটা হরমোন রিলিজিং, এবং এখানেও দেখা গিয়েছে যে এটা যেহেতু খুব স্লো, অল্প পরিমাণে রিলিজ করে এবং এর ফলে প্রেগন্যান্সি রেট কমে যায়, বেটার অ্যাডহেরেন্স, পেশেন্ট কমপ্লেন মানে অ্যাকসেপ্টার কমপ্লায়েন্স ভালো থাকে, একটোপিক প্রেগন্যান্সির পরিমাণটা কমে যায়, লোয়ার মেনস্ট্রুয়াল ব্লাড লস এবং ফিউর ডেজ অফ ব্লিডিং। ওকে, এরপরে সাইড ইফেক্ট গুলো কি কি হতে পারে আমরা যদি হিসাব করি, তাহলে সাইড ইফেক্ট হচ্ছে আমরা দেখবো যে ব্লিডিং হতে পারে, সাধারণত এটাই কমন, এটা সাধারণত কমন হয়, সেই কারণে ব্লিডিং হলেই আমরা অনেক সময় বলি যে পেশেন্টকে, যে অ্যাকসেপ্টারকে বলে দেওয়া হয় যে ইমিডিয়েটলি যোগাযোগ করতে। ব্যথা হয়, ব্যথা ওটা ঠিক হয়ে যায় পরবর্তীতে ধীরে ধীরে। পেলভিক ইনফেকশন হয়, কখনো কখনো ইনসুলিন পারফোরেশন হয়ে যায়, অনেক সময় কার্যকর না থাকে, তখন দেখা যায় যে প্রেগন্যান্সি হয়ে যাচ্ছে, আবার একটোপিক প্রেগন্যান্সির ইয়াটা বেড়ে যায়, আর কখনো কখনো এক্সপালশন হয়ে যায়। হরমোনাল কন্ট্রাসেপশন যেগুলো, সেগুলো হচ্ছে যে আমরা মেইনলি বিভিন্ন রকম পিল আছে, একটা হচ্ছে কম্বাইন্ড আর একটা প্রজেস্টেরন অনলি, পোস্টপার্টাল, ওয়ান্স এ মান্থ এন্ড মেল পিল। কম্বাইন্ড পিলের কখনো কখনো ভাইভাতে জিজ্ঞেস করে, সবসময় জিজ্ঞেস করে না, কম্পোজিশন কি কি থাকে, কোন সময় কোনটা কোনটা খেতে হবে, এটা শুধুমাত্র জিজ্ঞেস করা হয়, এছাড়া এগুলো ডিটেইলে আমরা কখনো যাই না। প্রত্যেকটারই শুধুমাত্র জাস্ট কম্পোজিশন এবং কোন সময় আমাদেরকে খেতে হবে। ডিপোর্ট ফর্মুলেশন যেটা হচ্ছে যে ইনজেক্টেবল, সাবকিউটেনিয়াস এবং ভেজাইনাল রিংস। কম্বাইন্ড পিলস এর কথা অলরেডি তো ছবিতে লেখা ছিল, দেখেছো যে এস্ট্রোজেন আর প্রজেস্টেরন থাকে, আর প্রিভেন্ট রিলিজ অফ ওভাম ফ্রম দ্য ওভারি। কন্ট্রাইন্ডিকেশনস, যদি অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশনস যদি সিএ ব্রেস্ট, জেনিটালিয়া, কোনো লিভার ডিজিজ, থ্রম্বোএম্বোলিজম থাকলে দেওয়া যাবে না, কার্ডিয়াক অ্যাবনর্মালিটি থাকলে দেওয়া যাবে না, congenital hypolipidemia থাকলে দেওয়া যাবে না, আর undiagnosed abnormal uterine bleeding। Relative over 40 years যদি স্মোকিং করে এবং 35 ইয়ার্স হয় তাহলেও হবে না। হাইপারটেনসিভ মানুষদের ক্ষেত্রে আমরা দিতে চাই না। ক্রনিক রেনাল ডিজিজ, এপিলেপসি, মাইগ্রেন কারো থাকলে আমরা দিই না। নার্সিং মাদার প্রথম 6 মাসে দিই না। ডায়াবেটিস মেলাইটিস, এনি গলব্লাডার ডিজিজ আর হিস্ট্রি অফ ফ্রিকুয়েন্ট ব্লিডিং। অ্যাডভার্স ইফেক্ট কি হয়? কার্ডিওভাস্কুলার ইফেক্ট, কার্সিনোজেনেসিস, মেটাবলিক সমস্যা দেখা দেয়, কিছু কমন আনওয়ান্টেড ইফেক্ট হয়ে যায়, আর মেইনলি লিভারের সমস্যা আমরা ইনভেরিয়েবলি পাই যে অন্যান্য অ্যাডভার্স সাইড ইফেক্টের মধ্যে দিয়ে। ডিপোর্ট ফর্মুলেশন, ডিপোর্ট মেড্রক্সি প্রজেস্টেরন অ্যাসিটেট, এটা ইনজেক্টেবল, এটা হলো সাধারণত ইনজেকশন দিয়ে দেওয়া হয় এবং একটা ইনজেকশন একটা লম্বা সময় ধরে কন্ট্রাসেপশন দেয়। সাবনর্মাল ইমপ্ল্যান্ট, যেটাকে আমরা বলছি নরপ্ল্যান্ট, দুইটা স্মল রড দিয়ে দেওয়া হয় লেভোনর্জেস্ট্রালের, সাধারণত আর্মে, এবং সেটা 5 ইয়ার্স প্রোটেকশন দেয়। আর কখনো কখনো একটা স্মল রড দিয়ে দেয়, সেটা 3 বছরের জন্য। ভেজাইনাল রিংস এর মধ্যে লেভোনর্জেস্ট্রাল থাকে। পোস্ট কনসেপশনাল মেথডস এর মধ্যে একটা হচ্ছে যে এমআর, মেনস্ট্রুয়াল রেগুলেশন, 7 to 8 weeks is the best time, maximum 10 weeks, আর হচ্ছে মেনস্ট্রুয়াল ইন্ডাকশন, প্রোস্টাগ্ল্যান্ডিন দিয়ে কখনো আমরা ইন্ডাকশন করে থাকি। আচ্ছা, এইখানে একটা গুরুত্বপূর্ণ টার্মিনোলজি আমাদেরকে জানতে হয়, কারণ এটা মেডিকেল লিগ্যাল প্রশ্ন এর সাথে জড়িত থাকে, সেই কারণে। অ্যাবর্শন কি? সেটা হচ্ছে টার্মিনেশন অফ প্রেগন্যান্সি বিফোর দ্য ভায়াবল এজ অফ দ্য ফিটাস, ইউজুয়ালি বিফোর
28 weeks of pregnancy. And safe period কি? Safe period হচ্ছে যে আমরা যে নরমাল যদি ক্যালকুলেট করে নিই, এবং এই ক্যালকুলেশনের বিষয়টা মোটামুটি টিচাররা পছন্দ করেন এবং ভাইভাতে এই প্রশ্নটা রেগুলারলি মোরলেস করে থাকেন। সুতরাং এইটাকে একটু ভালো মতো করবে, তাহলে ইনশাল্লাহ আশা রাখা যায় যে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। কারণ এইটা কমনলি হয়তো 2-3 জন বাদ দিয়ে অনেক সময় জিজ্ঞেস করে বসে টিচাররা। এটাকে ক্যালেন্ডার মেথডও বলা হয়। আমরা করি কি যে শর্টেস্ট সাইকেল থেকে যদি কারো সাইকেল ইরেগুলার থাকে, তাহলে আমরা এটা হিসাব করি যে শর্টেস্ট সাইকেল থেকে 18 দিন বাদ যাবে, দ্যাট ইজ দ্য ফার্স্ট ডে অফ আনসেফ পিরিয়ড। আর লংগেস্ট সাইকেল থেকে 10 দিন বাদ যাবে, সেটা হচ্ছে লাস্ট ডে অফ আনসেফ পিরিয়ড। তাহলে এই দুটো পিরিয়ডের মাঝখানে বাইরে যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে সেফ পিরিয়ড। এইভাবে সেফ পিরিয়ড ক্যালকুলেট করে আমরা কনসেপশনের চেষ্টা করতে পারি। কন্ট্রাসেপশন অ্যান্টি যেটা কন্ট্রাসেপশন, সেটা ফ্যামিলি প্ল্যানিং এর জন্য। আর রেগুলার সাইকেল যদি হয় 28 ডেজ সাইকেলে, তাহলে একই রকম ওই যে 18 দিন প্রথমে বাদ দিতে হবে, আর লাস্ট হলো 10 দিন। তাহলে 18 আর 10 দিন বাদ দিলে তাহলে 10th ডে ইজ দ্য ফার্স্ট ডে অফ আনসেফ পিরিয়ড, আর এদিকে হচ্ছে 18 ডে ইজ দ্য লাস্ট ডে অফ আনসেফ পিরিয়ড। এর বাইরে যেটা সেটা হচ্ছে সেফ পিরিয়ড ক্যালকুলেটিং মেথডে। আর ইরেগুলার সাইকেল যদি হয় তাহলে একই রকম, যে 18 আর 10 বাদ দিয়ে আমাদেরকে ক্যালকুলেট করে নিতে হবে। কমপ্লিকেশন কি হয় অনেক সময় এক্টোপিক প্রেগন্যান্সি। ইয়েস প্লিজ, কোনো প্রশ্ন ছিল? স্যার 27th উইকে কি লিগ্যাল অ্যাবর্শন করা যায়? 27th উইকে? না না না, এটা তো 28 উইকের আগে যেটা সেটাই অ্যাবর্শন। লিগ্যাল অ্যাবর্শন বলে কোনো আসলে কথা নেই, অ্যাবর্শন পুরোটাই ইলিগাল। একমাত্র যদি সেটা হয় থ্রেটেন্ড অ্যাবর্শন। অ্যাবর্শনের অনেকগুলো টাইপ আছে, এটা এখানকার পড়া না। আমরা যখন গাইনিতে পড়বো তখন দেখবো যে বিভিন্ন ধরনের অ্যাবর্শন আছে, হ্যাবিচুয়াল অ্যাবর্শন আছে, থ্রেটেন্ড অ্যাবর্শন আছে। একমাত্র থ্রেটেন্ড অ্যাবর্শনটাই মেডিকো লিগালি এটা পারমিসিবল। আর মানে অ্যাবর্শন ইন্ডাকশন করে যদি করা হয়, দ্যাট ইজ নট অ্যাকচুয়ালি আইডিয়াল। ওকে, যে মাঝে মাঝে বাচ্চা মায়ের জন্য ক্ষতিকর হয়, অথবা বাচ্চা হ্যান্ডিক্যাপ হয়ে জন্মায়, অথবা রেপের কারণে কোনো বাচ্চা জন্মানো, এইসব কেসের ক্ষেত্রে আমরা 27th উইকে কি অ্যাবর্শন করতে পারবো লিগালি? বিষয়টা হচ্ছে যে যদি যদি রেপের ক্ষেত্রে হয় তাহলে, বা এরকম অ্যাক্সিডেন্টালি যদি হয় যে যেটা বাচ্চা যদি এমন হয় যে মা এবং শিশু উভয়ের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ, দ্যাট ইজ অনলি পারমিসিবল। আর অন্য যে কোনো অ্যাবর্শনের একমাত্র ইন্ডিকেশন না থাকা অবস্থায় যদি অ্যাবর্শন করা হয়, দ্যাট ইজ নট অ্যাকচুয়ালি লিগাল। লিগ্যালিটির এটা আবার ইট ভ্যারিজ ফ্রম কান্ট্রি টু কান্ট্রি। কোনো কোনো কান্ট্রি তারা অ্যাবর্শনের অনেক কিছু কিছু ইন্ডিকেশন নতুন করে তারা লিগ্যালিটি দিয়েছে, বাট দ্যাট ইজ অনলি কান্ট্রি স্পেসিফিক। আবার কোনো কোনো কান্ট্রি টোটালি ওটাকে ইলিগাল করে রেখে দিয়েছে। এটা হচ্ছে যে কান্ট্রি স্পেসিফিসিটি আছে। সেই কারণে আমি বলছি যে ইট ভ্যারিজ ফ্রম কান্ট্রি টু কান্ট্রি। আইডিয়াল হলো যে যদি আমরা দেখি যে যেটা মা এবং সন্তান উভয়েরই জীবনের জন্য ঝুঁকিপূর্ণ, তখন যদি কোনো মেডিকেল ইন্টারভেনশন লাগে, দ্যাট ইজ অনলি লিগাল। আদারওয়াইজ মানে ম্যানিউভার করে অ্যাবর্শন করানোটা এটা অ্যাকচুয়ালি ইলিগাল। আচ্ছা, তাহলে আমরা এবারে আসি আমরা টার্মিনাল মেথডসে। মেল অ্যান্ড ফিমেল স্টেরিলাইজেশন ইউজুয়ালি গাইডলাইনটা কি যে age husband is not less than 25 or more than 50 years, wife is not less than 20 or more than 45 years, couple must have 2 living children. If more than 3 living children, we can relax the lower limit of the age. Male sterilization, except are not immediately sterile after the operation, approximately 30 ejaculations should have been taken in place. Complications কি? Operative complication হতে পারে যে পেইন, scrotal hematoma and local infection, sperm granule এক জায়গায় জমা হয়ে সেখানে পেইন এবং সুয়েলিং হতে পারে, spontaneous recanalization হয়ে যায় অনেক সময়, যেটা বিপদে ফেলে সেটা হচ্ছে অটোইমিউন রেসপন্স, অ্যালার্জি তৈরি হয়ে যায়,
আর সাইকোলজিক্যাল কিছু কমপ্লেইন আমরা পাই, হেডেক, ফ্যাটিগের একটা কমপ্লেইন পাওয়া যায়। এই হচ্ছে গিয়ে মোটামুটি আজকের ক্লাস। কারো কোনো প্রশ্ন আছে? স্যার জেড স্কোর আর পার্সেন্টাইল